আসসালামু আলাইকুম। গাড়ি করে কাজ থেকে ফিরতেছি, আরেকটা জায়গায় যাচ্ছি। তো চালাতে চালাতে কিছু বিষয় নিয়ে একটু আলাপ করার ইচ্ছা হলো। সেদিন একটা পোস্ট দেখতেছি, একটা ছেলে একটা অ্যাডমিশন গ্রুপে পোস্ট দিছে যে ভাই আমার তো সিরিয়াল 2500+, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির সন্তান, আমি কোথাও আর কিচ্ছু চাই না, আমার কোনো রকম একটা সাবজেক্টে ভর্তি হইলে আমার যে কোনো উপায় একটা চান্স লাগবে, আমি আর কোথাও আমি প্রাইভেটে পড়তে পারবো না, আমার এত টাকা পয়সা নাই, আমার ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে পারবে না। সো এনিওয়ে আমার একটা চান্স লাগবে, আমি কি পারবো, আমার কি এই র্যাঙ্কে আসবে? এটা 4টা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটার কথা বলতেছি। তো আমি তার পোস্ট দেখার পরে আমার অ্যাডমিশন টেস্টের সময়কার যে ফ্রাস্ট্রেশন, যে প্রেশার, এই সব নিয়ে আমার মনে হলো যে আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল সেটা একটু শেয়ার করব। তো আমি 2014 সালে আমি ভর্তি পরীক্ষার এই সিচুয়েশনগুলো আমি ফেস করি, আজ থেকে প্রায় 11 বছর আগে। আমি পড়ালেখা করছি সিলেটে। তো স্বাভাবিকভাবে সবাই বলতো যে সিলেটে কোচিং, অ্যাডমিশন টেস্টের কোচিং করে লাভ নাই, ঢাকায় যাও, উদ্বাসে ভর্তি হও, বুয়েটের ভাইয়ারা থাকবে, ভালো পড়াশোনা হবে, ভালো ছেলেপিলে পাবা, তো ওইখানে কম্পিটিশনটা দেখতে পারবো, বুঝতে পারবো অ্যাডমিশন টেস্টের পেপার কীরকম। তো সেই থেকে আমি ঢাকায় গেলাম, তো আপুর বাসায় ছিলাম, আর ভর্তি এলাম মালিবাগ শাখায় উদ্বাসের। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রথম দিন গেলাম, যা দেখি যে কয়েকটা গ্রুপ ক্লাসের ভেতরে, একটা ঢাকা কলেজ, একটা নটর ডেম, আরেকটা মনে হয় বিজ্ঞান কলেজের, আরও কয়েকটা কলেজের পোলাপান ছিল এখানে। আমার তো কেউ না, আমি গেছি সিলেট থেকে, এখন আমি পুরা একা, একটা সিঙ্গেল পার্সনও আমি চিনি না। ফলাফল কী হলো, আমি যা পেছনে বসলাম, বৈশা প্রত্যেক দিনই এরকমই যায়, পেছনে বসি, ক্লাস করি, তেমন কিছু বুঝতাম না, কারণ উদ্বাসের এগুলো তো একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, আমার তেমন মাথায় কাজ করতো না। আর একটা বিষয় ছিল যে দেখতাম কিছু একটা কোয়েশ্চেন করলে বাকি সবগুলো বাইন পারে, পটপট করে বলে দে দাঁড়ায়, আর আমি তো কোয়েশ্চেনই বুঝতেছি না, এরকম অবস্থা। আনইজি লাগতো যে আরে ভাই সবাই বুঝতেছে, আমি এখন দাঁড়ায় যদি বলি যে ভাই এটা বুঝি নাই, কেমন জানি লাগবে। তো এইরকম একটা বাজে অবস্থা ছিল, এর মাঝে তো হচ্ছে পুরা একা। এখানে এইগুলা করতে করতে প্রায় 2-3 মাস কাটাই ফেলছি। যে পরীক্ষাও দেই, উদ্বাসের যে পরীক্ষাগুলো দিই, খুবই বাজে অবস্থা। পরীক্ষাতে আমার সিচুয়েশন খুব ভালো ছিল না আর কি, এমন অবস্থা যে ফেল মারছি প্রথম কয়েকটা পরীক্ষা। লাস্টের দিকে যায় কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু তারপরেও বলতে পারি যে খুব ভালো কিছু ছিল না। তো এরকম করতে করতে আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা চলে আসলো। সেপ্টেম্বরের 12 তারিখ আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা ছিল। তো ফলাফল একই, আমি অনেক পিছনে, যেখান থেকে ওয়েটিং থেকে কোনোভাবেই কোনো সাবজেক্ট পাওয়ার কোনো চান্স নাই, আরও ফ্রাস্ট্রেটেড। অ্যান্ড দেন জাহাঙ্গীরনগরের পরীক্ষা, জাহাঙ্গীরনগরেও একই রকম অবস্থা, অনেক পেছনে। এই 2টা পরীক্ষা দেওয়ার পরে আমি মনে মনে নিয়ত করলাম, যাই হোক এখন আর কিছু করা যাবে না, 4টা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ধুমায়া ভালো করে পড়তে হবে। সাদা বায়োলজিও পড়তেছি, মেডিকেলও হাতছাড়া করার ইচ্ছা নেই। তো যাই হোক, প্রতিদিন আসি যাই, এই তো অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে গেল। সেপ্টেম্বর পরে মনে হয় অক্টোবর প্রথম দিকে রুয়েটের ভর্তি পরীক্ষা ছিল। রুয়েটের ভর্তি পরীক্ষায় কই যাব, কই জায়গায় থাকবো, কারণ আমি এইরকম কোথাও এরকম বাইরে থাকি নাই, প্রথম যাচ্ছি এরকম আননোন একটা শহরে। যে রাজশাহী তো খালি এগুলা পত্রপত্রিকা বা নিউজে দেখতাম, রাজশাহী নামে একটা জেলা আছে, একটা বিভাগ আছে, কখনো এগুলো পায়ের পাড়াও পড়ে নাই, তার মধ্যে পুরো একলা যাচ্ছি। তো টিকিট কাটো, টিকিট কেটে অ্যাডমিশন টেস্টের টাইমে তো সবাই জানেনি যে টিকিট পাওয়া একটা যুদ্ধের মতো, অনেক কষ্ট করে ট্রেনে একটা টিকিট পাইছি আলহামদুলিল্লাহ। এখানে যা থাকুন কই, এখন কথা হইলো গেটের সামনে বসে আছি। তো তাবলিগের 2-3 জন ভাই আসলেন, ভাই এসে হাত মিলাইয়া বললেন যে তোমাদের জন্য ওইখানে বাইরে একটা মসজিদে থাকার ব্যবস্থা করা হয়েছে। চলে গেলাম হচ্ছে মসজিদে যেয়ে থাকলাম, রুয়েটের ভর্তি পরীক্ষা দিলাম, দিয়াও আবারও হতাশ, খুব ভালো একটা পরীক্ষা হয় নাই। ওনারা অনেক হেল্প করছিল, রুয়েটের ভাইরা, পরে হচ্ছে কুয়েটের একটা ভাই, এরকম তাবলিগের ভাই দিয়ে আমাকে পরিচয় করে দিয়েছিলেন। আমি তাদের সান্নিধ্যে, তাদের ফোন নাম্বার নিয়ে, ভাই আমি আসতেছি একটু ইয়ে করে, তারা আমাকে থাকার বিষয়ে অনেক বড় একটা হেল্প করছে। তো যাই হোক, আবার আসলাম ঢাকায় রুয়েটের পরীক্ষা দিয়ে। তারপরে দেখা গেলো যে এখন কুয়েটের পরীক্ষা। তো কুয়েটের ভর্তি পরীক্ষার জন্য আবার টিকিট কাটো, কি একটা জ্বালা, মানে আইসাই আবার হচ্ছে স্টেশনে যাও, দৌড়াও, মানে যারা এরকম নিজে থেকে সবকিছু করে তাদের এই প্যারাটা একটু বেশি হয়। এভরি টাইম জার্নি করে যাওয়া আসা, টিকিট কাটা, লাইন ধরে দাঁড়ায় থাকা, তারপর টিকিট
পাওয়া না পাওয়ার একটা টেনশন, সবচেয়ে বড় টেনশন আবার আমাকে কোথাও না কোথাও এক জায়গায় চান্স পাইতে। ওই যে পোস্টের যে ছেলেটা বলছিল তার মতোই, যে এই মিডিল ক্লাস বা এইসব ফ্যামিলির পোলাপাইনদের একটা ইয়ে থাকে যে কোথাও আমাকে ভর্তি একটা হইতেই হবে, যে কোনো একটা সিট আমাকে পাইতে হবে, সেটা যে সাবজেক্টেই হোক। তো এরকম করে করে পরীক্ষা দিলাম। আর জার্নির ক্ষেত্রে এরকম ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, সাস্টের ভর্তি পরীক্ষার সময় এরকম কাহিনী হয়েছিল। যদি আমার বাসা সিলেট, আমি ঢাকায় পড়ালেখা করছি, কোচিং করছি, সো ঢাকা থেকে আমি সিলেট সাস্টের পরীক্ষায় দিয়েছি। তো ওই দিন এমন অবস্থা হয়েছে যে এই ছবিটা হচ্ছে ওই সাস্টের ভর্তি পরীক্ষার রাতে, আমি রাতে জয়ন্তিকা না উদয়ন উপবন, ঢাকা থেকে উপবন ছাড়ে সিলেটে, তো ওইটা রাতে উঠছি। একটা পা ফালানোর মতো জায়গা নাই, এমন একটা অবস্থা। টিকিট তো কাটি নাই, আমি টিকিট ছাড়াই উঠছি। আর টিটি যে আসবে তারও কোনো উপায় নাই, আমি হচ্ছে কেউ হাঁটতে পারতেছে না, কোনো রকম 4টা সিটের মাঝখানে ওই ফ্লোরে পত্রিকা বিছায়া হচ্ছে আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই বসছি, বসে কোনো রকম জার্নি যায়। আবার হচ্ছে ভর্তি পরীক্ষা দাও দিয়ে আবার রাতের বেলা আমি বাসায় জাস্ট 1 ঘন্টা গেলে ভাত খাইছি, খায় আবার রাতের বেলা উপবনে আবার রাতে বেক করছি, সেম একই অবস্থা, ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে আসছি। এই যে পরের দিন আবার মনে হয় বুটেক্সে ভর্তি পরীক্ষা ছিল। এই কাহিনীগুলা আসলে এই ভর্তি পরীক্ষার এই কয়েক মাস খুব পেরা যায়। আর একটা গ্রুপ আছে যারা হচ্ছে দেখা যায় যে গাড়ি নিয়ে যাচ্ছে, ভাই বোন সবাই মিলে ভর্তি পরীক্ষা, তাদের ব্যাপারটা আলাদা। আমি তাদের কথা বলি না, আমি জাস্ট এরকম স্ট্রাগল যারা করে আমি শুধু তাদের ব্যাপারটা এখানে বলছি। 4টা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সবচেয়ে লাস্টে চুয়েটে পরীক্ষা ছিল, তো চুয়েটে দিলাম, মোটামুটি ওয়েটিংই ছিলাম, বাট তারপরেও মনে হয়েছে যে না এখানে হবে অ্যাটলিস্ট কিছু একটা। আর বাকিগুলো তো এত অনেক পেছনে ছিলাম, সো খুব ভালো সাবজেক্ট কিছু আশা করি না। চুয়েটেও কিছুটা আশা ছিল যে হয়তো কিছু একটা ভালো আসবে, যাই হোক পরে দেখা গেল যে কোনো রকম একটা সাবজেক্টে আসছে, চুয়েটে ভর্তি হয়েছি। ভর্তি হইলাম, 4 বছর পার করলাম, এখন হচ্ছে ইউএসএতে আসি, একটা চাকরি করতেছি, খারাপ না, মানে ভালোই চলতেছে। এখন মূল ব্যাপারে আসে, ফ্রাস্ট্রেশন থাকবে অ্যাডমিশন টেস্টের এই টাইমটা, আমারও ছিল। আর স্পেশালি যারা এই মিডিল ক্লাস বা একবারে নিম্ন মধ্যবিত্ত, যাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা একটু বেশি, তাদের এই টাইমটা আর একটু কঠিন যায়, এটা স্বাভাবিক। কিন্তু ওই ছেলের পোস্ট দেখে মনে হলো যে সে খুব বেশি ফ্রাস্ট্রেশনে আছে। শুধু সে না, আমি অনেককেই দেখছি এই টাইমটা আসলে শুধু যে নিজের থেকে প্রেশার আসে এরকম না, আশপাশের আত্মীয় স্বজন থেকেও বা ফ্যামিলি সবার থেকে একটা এক্সপেকটেশন থাকে যে আমার পোলা, আমার ভাতিজা হচ্ছে এরকম জায়গায় একটা চান্স পাবে, ভালো করবে। তো এক্সপেকটেশন সবাই যখন আস করে যে কি অবস্থা, কেমন হলো পরীক্ষায়, তখন এই ফ্রাস্ট্রেশনটা আরও বেড়ে যায়। এই ফ্রাস্ট্রেশনটাকে ধরে রাখা যাবে না। আমার কথা হচ্ছে যে কোনো একটা সাবজেক্টও যদি হয়, যদি এরকম ইয়ে থাকে যে আমার অন্য কোথাও, অনেকে চায়নাতে যায় ব্যাচেলর করে বা অন্যান্য দেশের বাইরে টাকা দিয়ে করে, এরকম যদি সিচুয়েশন না থাকে, আমার কথা হচ্ছে যে কোনো একটাতে ভর্তি হয়ে যান, যেটা পেছনের দিকে সাবজেক্ট বলে যে এত ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো কিছু নাই। যদি এরকম নিয়ম থাকে যে আপনি বাইরে আসবেন, যে সাবজেক্টকেই পড়েন, দেশের বাইরে আসলে আলটিমেটলি একটা না একটা জায়গায় আপনি যাইতে পারবেন। যেমন আমি তো আছি, ভালো আছি, খারাপ না, সে মাস্টার্স করলাম ইউএসএতে, তারপরে এখন চাকরি করতেছি। হয়তো আগামী কাল কি হবে কে জানে, এটা কেউই জানে না। এটা আপনি বাঁচবেন কিনা, আমি বাঁচবো কিনা, এটা কে জানে। আর একটা না একটা কিছু হবে। আর যেটা বললাম যে দেশের বাইরে আসলে যে সাবজেক্ট থেকেই আসেন না কেন, আপনি ওই সাবজেক্টেই ভালো করতে পারবেন, অথবা না সেটাতে যদি কোনো জব ক্রাইসিস থাকে আপনি চাইলে সুইচও করতে পারবেন, এটা ইজি। আমাদের দেশে এই জিনিসটা একটু কঠিন, কারণ আমরা একটা স্ট্রিক্ট রুলস তৈরি করছি যে কেউ যদি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে পড়ে সে ইলেকট্রিক্যালের জব করতে পারবে না, বা ইলেকট্রিক্যালে পড়লে সে সিভিলের জব করতে পারবে না। এইখানে হচ্ছে আপনি যেটাতেই পড়েন, আপনার যদি রিলেটেড এক্সপিরিয়েন্স থাকে বা আপনি যদি চান যে আপনি ওই রকম রিলেটেড ইয়েতে পিএইচডি করবেন, মাস্টার্স করবেন, আপনি অবশ্যই সেটা পারবেন। আমি যেমন পেট্রোলিয়াম থেকে এইখানে জিওটেকে আইসা মাস্টার্স করলাম, এখন জিওটেকের জব করতেছি। আমার জব নিয়ে বললে এরকম যে আমি বিল্ডিংয়ের ফাউন্ডেশনগুলা টেস্টিং করি, বিভিন্ন ধরনের শেফট যেগুলো থাকে বড় বড় ধরেন 130-140 ফিট শেফট, সেগুলা তৈরির পরে যে কোথাও কোনো ঝামেলা আছে কিনা, ওয়ান কাইন্ড অফ এক্সরের মতো কিছু আমার ডিভাইস আছে, সেগুলো দিয়ে আমি স্ট্যাটিক এবং ডাইনামিক টেস্টিং করি। তো এইটা আমি আন্ডারগ্রেডে তো এটা পড়ি নাই, পড়ছি, মাস্টার্সও আমি করি নাই। ইউএসএ এসে যে মাস্টার্স করছি, এখানেও আমি এগুলো পড়ি নাই। এগুলো শিখলাম কেমনে?
শিখছি জবে ঢুকার পরে। আপনার এখন বেসিক একটা ডিগ্রি লাগবে, আর ডিগ্রি থাকার পরে আপনি ওইটা দেখায় চাকরিতে ঢুকবেন। এক্সপিরিয়েন্স থাকলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যদি এক্সপিরিয়েন্স না থাকে, ফার্স্ট কেস হচ্ছে আপনার একটা ডিগ্রি লাগবে। তারপর ওই ডিগ্রি দিয়ে ঢুকার পরে আপনি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে এই বিষয়গুলো আপনি শিখবেন। সো আপনার যদি চান্স থাকে ভালো করেন, কি বলে এত হতাশ হওয়ার, যেটাতেই চান্স পাইছেন সেটাই করেন না, সেটাতেই হচ্ছে আপনি ভালো করেন। আস্তে আস্তে দেখবেন যে সবকিছুই আপনার আয়ত্তে চলে আসবে। এই আজকে এডমিশন টেস্ট নিয়ে এতটুকু কথাই ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।